Good evening, students. So today we will continue this chapter, physical quantities and measurement. In the last session, we have discussed up to temperature. We have discussed up to area, length, and measuring time and measuring mass. That means we have discussed up to time. 4 quantities we have discussed in the last 2 videos. Measuring area, how to measure area, what are the instrument, measuring mass, what is mass, the instrument of measuring mass, and measurement of time, how we can measure time. 2 clock systems, 24-hour clock system, 12-hour clock system, and so we have discussed all about this, right? So today's session we will discuss the last quantity that is left, that is temperature. তাহলে হেডিং করো, মেক আ হেডিং, মেজারিং টেম্পারেচার, measuring temperature. Now what is temperature? Temperature মানে আমরা কি বলবো? টেম্পারেচার কাকে বলে না? টেম্পারেচার মানে হচ্ছে যে কোনো অবজেক্টের ডিগ্রি, যে কোনো অবজেক্টের ডিগ্রি আমরা বুঝতে পারবো। ডিগ্রি মিন্স কি? ডিগ্রি মিন্স হচ্ছে সে অবজেক্টটা কতটা গরম বা কতটা ঠান্ডা। একটা অবজেক্ট কতটা গরম বা কতটা ঠান্ডা, দ্যাট ইজ দ্য টেম্পারেচার অফ দ্যাট বডি। তাহলে ডেফিনেশনটা কী হবে না? ইট ইজ দ্য ডিগ্রি অফ হটনেস অফ কোল্ডনেস অফ আ বডি। অ্যাকচুয়ালি টেম্পারেচার ইজ দ্য মেজার অফ ডিগ্রি অফ হটনেস অর কোল্ডনেস অফ আ বডি। তাহলে আমরা টেম্পারেচার কী লিখব? ইট ইজ দ্য ডিগ্রি অফ hotness or coldness of a body. It is the measure of degree of hotness or coldness of a body, that is the temperature. তাই তো, যখনই আমরা যে কোনো অবজেক্টকে টাচ করব আমরা বুঝতে পারবো যে সে অবজেক্টটা হট না কোল্ড। তাই তো, কী করে বুঝবো? উইথ রেসপেক্ট টু আওয়ার বডি টেম্পারেচার। আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা বডির টেম্পারেচার আছে, হিউম্যান বডির একটা কিন্তু পার্টিকুলার টেম্পারেচার আছে। তো আমাদের টেম্পারেচারের রেসপেক্টে আমরা কিন্তু সেই হটনেস বা কোল্ডনেসটা বুঝতে পারবো বা ফিল করতে পারবো। তার মানে কি, হোয়েন এভার উই টাচ এনি অবজেক্ট উই ফিল ইটস হটনেস অর কোল্ডনেস উইথ রেসপেক্ট টু দ্য টেম্পারেচার অফ আওয়ার বডি অর উইথ রেসপেক্ট টু ওয়ার্মথ অফ আওয়ার বডি। তাই তো, যে কোনো অবজেক্ট হট কখন হবে? যে কোনো অবজেক্টকে আমি তখনই হট বলবো যখন সেই অবজেক্টের টেম্পারেচার আমাদের বডির টেম্পারেচারের থেকে বেশি হয়ে যাবে। কারণ আমরা বডিকে আমি কী বললাম একটু আগে, যে কোনো অবজেক্টকে আমি যখন টাচ করবো সেই অবজেক্টটা গরম না ঠান্ডা আমি বুঝতে পারবো, হট না কোল্ড না আমি বুঝতে পারবো। কী করে বুঝবো না? আমাদের বডির যে টেম্পারেচার সেই টেম্পারেচারের রেসপেক্টে। এবার অবজেক্টটা হট কখন হবে বা বডিটা হট কখন হবে? যদি অবজেক্টের টেম্পারেচার বা বডির টেম্পারেচার আমাদের বডির টেম্পারেচারের থেকে বেশি হয়, মানে হিউম্যান বডির টেম্পারেচারের থেকে বেশি হয়, তাহলেই সেই অবজেক্টটাকে আমার হট লাগবে। আর যদি আমাদের বডির টেম্পারেচারের থেকে সেই অবজেক্টের টেম্পারেচার বা বডির টেম্পারেচার কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি সেটা কোল্ড লাগবে। তার মানে এটা ডিপেন্ড করে উইথ রেসপেক্ট টু আর বডি টেম্পারেচার। ঠিক আছে, তাহলে টেম্পারেচারের ডেফিনেশনও বললাম, কখন কোল্ডনেস কখন হটনেস আমরা বুঝতে পারবো সেটাও বললাম। ঠিক আছে, এবারে চলে আসি টেম্পারেচারের ইউনিট। তাহলে ইউনিট বলতে গেলে প্রথমেই আসবে কি? এসআই ইউনিট। ঠিক আছে, যদি জিজ্ঞেস করা হয় যে টেম্পারেচারের ইউনিট কি, আমি বলবো এসআই ইউনিট অফ টেম্পারেচার হচ্ছে কেলভিন। এসআই ইউনিট অফ টেম্পারেচার হচ্ছে কেলভিন, এটাকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল কে দিয়ে। এসআই ইউনিট অফ টেম্পারেচার হচ্ছে কেলভিন, যেটাকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল কে দিয়ে। ঠিক আছে, এছাড়াও আরও দুটো তোমার টেম্পারেচারের ইউনিট রয়েছে। একটাকে বলা হয় ডিগ্রি সেন্টিগ্রেড, একটাকে বলা হয় ফারেনহাইট। একটাকে বলে ডিগ্রি সেন্টিগ্রেড, একটাকে বলে ডিগ্রি ফারেনহাইট। ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, আচ্ছা, মেন এসআই ইউনিট হচ্ছে কেলভিন। যদি জিজ্ঞেস করে এসআই ইউনিট কি, এসআই ইউনিট বলবে কেলভিন। এছাড়া আরও দুটো ইউনিট রয়েছে, একটাকে বলে ডিগ্রি সেন্টিগ্রেড, একটাকে বলে ডিগ্রি কেলভিন। ঠিক আছে, তোমাদের বইতে দেখবে আরেকটা দেওয়া রয়েছে, ওটা জেনারেলি আসে না, খুব আনকমন। আরেকটা ইউনিটকে বলা হয় র্যাঙ্কাইন, ডিগ্রি আর। এটা খুব আনকমন, খুব পপুলার হচ্ছে এই দুটোই মেন পপুলার আফটার এসআই ইউনিট। এটা খুব একটা পপুলার নয়, তো যেহেতু বইয়ে দিয়েছে পড়ে রাখবে ডিগ্রি র্যাঙ্কাইন বা র্যাঙ্কিনও বলে অনেকে প্রোনাউন্সিয়েশনটা, তো ডিগ্রি আর। ঠিক আছে, তাহলে এগুলো সব আমাদের টেম্পারেচারের ইউনিট। আচ্ছা, এই যে ফারেনহাইট আমরা পড়লাম না, ডিগ্রি ফারেনহাইট, এই ডিগ্রি ফারেনহাইট কিন্তু একজন সায়েন্টিস্টের নাম অনুযায়ী ইউনিটটা রাখা হয়েছিল। সায়েন্টিস্টের নাম হচ্ছে ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট। দেখবে তোমাদের বইয়ে দেওয়া আছে, সায়েন্টিস্টের নাম হচ্ছে ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট। উনি একটা টেম্পারেচারের স্কেল ডিসকভার করেছিলেন, সেজন্য সেই টেম্পারেচারকে নাম দেওয়া হয়েছে ডিগ্রি ফারেনহাইট, সায়েন্টিস্টের নাম অনুযায়ী। ঠিক আছে, আচ্ছা, এবার আমি চলে আসছি
টেম্পারেচার কী করে মেজার করব? আমরা সবাই জানি কী করে টেম্পারেচার মেজার করা হয়। কী ইনস্ট্রুমেন্ট রয়েছে টেম্পারেচার মেজার করার জন্য? না, থার্মোমিটার। থার্মোমিটার, টেম্পারেচার মেজার করার ইনস্ট্রুমেন্টের নাম হচ্ছে থার্মোমিটার। ঠিক আছে, তা থার্মোমিটার কি? না, থার্মোমিটার হচ্ছে একটা ডিভাইস। ইট ইজ আ ডিভাইস, উইথ দ্য হেল্প অফ দিস ডিভাইস উই ক্যান মেজার টেম্পারেচার। তাই তো, অলমোস্ট দেখবে থার্মোমিটার আমরা সবাই দেখেছি। ঠিক আছে, অনেকের বাড়িতেও দেখবে থার্মোমিটার রাখা থাকে, যাতে বডির টেম্পারেচার যদি কখনো আপ ডাউন করে আমরা থার্মোমিটারে মেজার করতে পারবো যে আদৌ জ্বর হয়েছে কিনা, আদৌ ফিভার কিনা। তাই তো, আচ্ছা, এটা কী দিয়ে তৈরি? না, ইট ইজ মেড আপ অফ আ থিন, লং অ্যান্ড ইউনিফর্ম গ্লাস টিউব কল্ড ক্যাপিলারি টিউব। দেখতে কীরকম হয় থার্মোমিটার? না, থার্মোমিটার দেখতে একটা এমনি হয়, এরকম হয়। এখানে একটা গ্লাস টিউবের মতো লাগানো থাকে, এখানে রিডিংগুলো দেওয়া থাকে 1 2 3 4 করে 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 করে। অনেক জায়গায় এইদিকে আবার অন্যরকম রিডিং থাকে, আর মাঝখানে একটা কী থাকে তোমার, লিকুইডের মতো থাকে। সেই লিকুইডকে আমরা কী বলি? মার্কারি বলি। এখানে একটা লিকুইড থেকে, লিকুইডের নাম হচ্ছে মার্কারি। সেই লিকুইডটাই কিন্তু আপ ডাউন হয়, বডি টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট করে লিকুইডটাই কিন্তু আপ ডাউন হয়, মার্কারিটাই আপ ডাউন হবে। তাই তো, আচ্ছা, তাহলে আমরা এই যে আমরা থার্মোমিটারটা পড়ছি, এই থার্মোমিটার কি একটা লম্বা গ্লাস টিউব দিয়ে তৈরি, লম্বা পাতলা, দ্যাট ইজ লং থিন, একটা গ্লাস টিউব দিয়ে তৈরি। যে গ্লাস টিউবটার নাম হচ্ছে ক্যাপিলারি টিউব। তাহলে এইটাকে কী বলে? এটাকে বলা হচ্ছে ক্যাপিলারি টিউব, বিকজ থার্মোমিটার কিন্তু গ্লাস টিউব দিয়ে তৈরি, পাতলা লম্বা একটা গ্লাস দিয়ে তৈরি হয়, যে টিউবটার নাম হচ্ছে ক্যাপিলারি টিউব। ঠিক আছে, এর একটা বাল্ব থাকে, এই যে এরকম জায়গায় একটা বাল্ব থাকে, একদম এন্ড পয়েন্টে একটা বাল্ব থাকে। ঠিক আছে, যে বাল্বের মধ্যে কি এই মার্কারি যে লিকুইডটা বললাম, সেই লিকুইডটা এখানেই কিন্তু থাকে। এবার যখনই বডির সঙ্গে কন্ট্যাক্টে আসবে, এই মার্কারি কিন্তু বডি টেম্পারেচার অনুযায়ী মার্কারিটা কিন্তু আস্তে 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 রাইজ হতে থাকবে, বা বডি টেম্পারেচার অনুযায়ী, যদি বডি ঠান্ডা থাকে তাহলে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। মোট কথা, এইখানে একটা বাল্ব থাকে, যে বাল্বের মধ্যে মার্কারিটা কিন্তু সেখানে স্টোর থাকে, বা মার্কারিটা সেইখানে রয়েছে। তা দেখো এখানে লেখা আছে, ইট ইজ আ বাল্ব অ্যাট ওয়ান এন্ড কন্টেনিং আ লিকুইড ইদার মার্কারি অর অ্যালকোহল। জেনারেলি অ্যালকোহল ইউজ করা হয় না, মার্কারিটাই ইউজ করা হয়, তোমরা মার্কারিটাই পড়বে। which is used for measuring temperature. Mercury is generally used as a thermometric fluid. তাহলে মার্কারিকে আমরা কি বলবো? যেহেতু মার্কারি অ্যাজ আ লিকুইড বা অ্যাজ আ ফ্লুইড ইউজ করা হয় থার্মোমিটারের মধ্যে, তাই এর নাম হচ্ছে থার্মোমেট্রিক ফ্লুইড। থার্মোমেট্রিক ফ্লুইড। ঠিক আছে, আচ্ছা, থার্মোমিটার কী করে কাজ করে? না দেখো দেওয়া আছে, এই প্রিন্সিপালটা পড়তে হবে, সেকেন্ড প্যারাগ্রাফ যেটা দিয়ে সেটা পড়বে। থার্মোমিটার ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল দ্যাট হিট এনার্জি কজেস এক্সপেনশন ইন সলিডস, লিকুইডস অ্যান্ড গ্যাসেস। হিট এনার্জি কজেস এক্সপেনশন, সলিডে, লিকুইডে বা গ্যাসে আমরা যখনই হিট দেবো, তোমরা ম্যাটার চ্যাপ্টারটা পড়েছো, ওখানে ম্যাটার চ্যাপ্টারে কিন্তু আমরা বলেছিলাম যে যখনই হিট প্রোভাইড করা হয় সলিডকে, লিকুইডকে বা গ্যাসকে, তিনটে ম্যাটারই কিন্তু এক্সপ্যান্ড করবে। এবার এই যে এক্সপ্যানশনটা, এই এক্সপ্যানশনটা কিন্তু ডিফারেন্ট হয়, সলিডে একরকম হয়, লিকুইডে একরকম হয়, গ্যাসে একরকম হয়। ঠিক আছে, কিন্তু তিনটেই কিন্তু এক্সপ্যানশন হবে। তো এই যে প্রিন্সিপাল, যে কোনো ম্যাটারকে আমরা যখন হিট করব, সেই ম্যাটারটা কিন্তু এক্সপ্যান্ড করবে, মানে ভলিউমটা বাড়বে। ঠিক আছে, এই প্রিন্সিপালটাই কিন্তু থার্মোমিটার ইনস্ট্রুমেন্টটা কাজে লাগায়। ঠিক আছে, আচ্ছা, অন কামিং ইন কন্ট্যাক্ট উইথ আ হট বডি, মার্কারি ইন দ্য থার্মোমিটার এক্সপ্যান্ডস অ্যাকর্ডিং টু দ্য টেম্পারেচার অ্যান্ড মুভস আপ ইন দ্য ক্যাপিলারি টিউব। যখনই বডির কন্ট্যাক্টে আসবে, যদি বডি হট থাকে খুব, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি মার্কারিটা কিন্তু এখান থেকে আস্তে 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 ওপরে উঠতে থাকবে, মানে ক্যাপিলারি টিউব দিয়ে আস্তে আস্তে ওপরে উঠবে। ঠিক আছে, মানে এক্সপ্যান্ড হবে, যেহেতু হিট পাচ্ছে বডি থেকে। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, বাই রিডিং দ্য মার্কিংস অন দ্য স্কেল কারেসপন্ডিং টু দ্য মার্কারি লেভেল অফ দ্য থার্মোমিটার উই ক্যান নো দ্য টেম্পারেচার অফ দ্য বডি। এবার কতটা উঠলো আমি কী করে বুঝবো? না, এখানে মার্কিং করা থাকবে, এখানে দুদিকে কিন্তু মার্কিং করা থাকবে, স্কেলে যেরকম মার্কিং থাকে ওরকম মার্কিং করা থাকবে। সেই মার্কিংটা দেখে আমরা বুঝতে পারবো যে এই যে মার্কারের লিকুইডটা কতটা উঠেছে, সেই অনুযায়ী আমরা জাস্টিফাই করতে পারবো যে বডির টেম্পারেচার কত রয়েছে, বডির কন্ডিশন কীরকম, নর্মাল টেম্পারেচার না ফিভার। ঠিক আছে, আচ্ছা, উই ক্যান নো the temperature of the body, the marking on the thermometer are calibrated in degree centigrade or Fahrenheit usually. এবার এই যে মার্কিংগুলো দেওয়া রয়েছে, যেখানে ক্যাপিলারির মধ্যে, থার্মোমিটারের মধ্যে ক্যাপিলারির গায়ে যে মার্কিংগুলো থাকবে, সেই মার্কিংগুলো জেনারেলি ডিগ্রি সেন্টিগ্রেডে হয় ডিগ্রি সেন্টিগ্রেডে থাকবে বা ডিগ্রি ফারেনহাইটে থাকবে। এবার মার্কারি কতটা উঠেছে তার রিডিংটা দেখে আমরা বুঝতে পারবো যে তোমার বডির টেম্পারেচার কত। ঠিক আছে, আচ্ছা, তাহলে বোঝা গেল থার্মোমিটার একটা বেসিক আইডিয়া বোঝা গেল যে থার্মোমিটার দেখতে কীরকম হয়, থার্মোমিটারের মধ্যে কী থাকে, থার্মোমিটার কী দিয়ে তৈরি। ঠিক আছে, থার্মোমিটার কোন প্রিন্সিপালের উপরে কাজ করে, বোঝা গেল। আচ্ছা, এবার আসছি আমি অ্যাডভান্টেজেস। নেক্সট চলে আসছি
অ্যাডভান্টেজেস, থার্মোমিটারে যে মার্কারি ইউজ করা হয় সেই মার্কারি ইউজ করার কী কী অ্যাডভান্টেজ রয়েছে, আমরা মার্কারি কেন ইউজ করি, আমরা অন্য কোনো লিকুইড কেন ইউজ করি না, ঠিক আছে? তাহলে দেখবে আমরা এখানে কি বলবো যে অ্যাডভান্টেজেস অফ ইউজিং মার্কারি অ্যাজ আ থার্মোমেট্রিক ফ্লুইড। আমরা কেন থার্মোমেট্রিক ফ্লুইড হিসেবে মার্কারি ইউজ করি, কেন অন্য কোনো লিকুইড ইউজ করি না। নাম্বার ওয়ান দেখো, সবথেকে প্রথম অ্যাডভান্টেজ বা মেন অ্যাডভান্টেজ যদি আমি বলি তাহলে কি হবে না, মার্কারিটা ইজিলি ভিজিবল, সহজেই দেখতে পাবে। তার কারণ এই যে থার্মোমিটার, এই থার্মোমিটার কিন্তু গ্লাস টিউব দিয়ে তৈরি হয়, ঠিক আছে? এবার যদি আমরা মার্কারি ইউজ করি তাহলে বাইরে থেকে কিন্তু আমরা গ্লাস টিউবের মধ্যে মার্কারের রিডিংটা সহজেই দেখতে পাবো, মার্কারিটা ইজিলি ভিজিবল হবে। যদি ভিজিবলি না হয় তাহলে তুমি রিডিংটা বুঝবে কী করে, যে ক্যাপিলারির গায়ে যে রিডিংগুলো লেখা রয়েছে সেই রিডিংগুলো তুমি তো বুঝতে পারবে না। ধরো তুমি যদি ওয়াটার ইউজ করতে, তাহলে ওয়াটার কী করবে, যেহেতু তোমার থার্মোমিটার গ্লাস টিউব দিয়ে তৈরি, যদি আমরা ওয়াটার লিকুইড ইউজ করতাম ইনস্টিড অফ মার্কারি, তাহলে ওয়াটার কী করবে, গ্লাস টিউবটাকে বাইরে থেকে ওয়েট করে দেবে, ভিজিয়ে দেবে। যদি ভিজিয়ে দেয় আমরা কিন্তু রিডিংগুলো বুঝতে পারবো না। তার ফলে কি তুমি এক্স্যাক্টলি বের করতে পারবে না যে তোমার বডির টেম্পারেচার কত, তাই না? তো সেই জন্য আমরা অন্য কোনো লিকুইড ইউজ করি না, আমরা মার্কারি ইউজ করি, বিকজ মার্কারি ইজ ইজিলি ভিজিবল থ্রু দ্য গ্লাস টিউব। আচ্ছা, 2 নম্বর কি, মার্কারি ডাজ নট স্টিক টু দ্য গ্লাস অর ওয়েট ইট। এটাও হচ্ছে একটা খুব ভালো অ্যাডভান্টেজ, যে মার্কারি কিন্তু কখনোই গ্লাস টিউবকে ওয়েট করবে না বা ভিজিয়ে দেবে না, ঠিক আছে? ইজিলি আমরা বাইরে থেকে রিডিংটা বুঝতে পারবো, যদি ভিজে যেত তাহলে কিন্তু বুঝতে পারতাম না। 3 নম্বর বলেছে মার্কারি ক্যান বি ইউজড ওভার ওয়াইড রেঞ্জ অফ টেম্পারেচার উইং টু ইটস লো ফ্রিজিং পয়েন্ট অ্যান্ড হাই বয়লিং পয়েন্ট। তাহলে মার্কারির ফ্রিজিং পয়েন্ট, লো ফ্রিজিং পয়েন্ট কত, মার্কারি -39 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে লো ফ্রিজিং পয়েন্ট, এফপি মানে হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে? এটা হচ্ছে মার্কারির সব থেকে লো ফ্রিজিং পয়েন্ট। আর হাই বয়লিং পয়েন্ট কত, 357 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে মার্কারির হাই বয়লিং পয়েন্ট। এই ভ্যালুগুলো পড়বে, যেহেতু এর মেল্টিং পয়েন্টটা খুব কম আর বয়লিং পয়েন্টটা খুব হাই মার্কারির, তো আমরা কিন্তু এই দুটো যে টেম্পারেচারের যে গ্যাপ, এই দুটো টেম্পারেচারের গ্যাপ এতটাই বেশি যে আমরা কিন্তু ইজিলি বডি টেম্পারেচারটা মাপতে পারবো, বুঝতে পারলে? আচ্ছা, 4 নম্বর কি বলেছে, মার্কারি বিইং আ গুড কন্ডাক্টর অফ হিট কুইকলি অ্যাবসর্বস হিট টু অ্যাটেন দ্য টেম্পারেচার অফ দ্য অবজেক্ট। তার মানে কি না, কি বলবো, যে মার্কারি হচ্ছে গুড কন্ডাক্টর অফ হিট, মানে হিটটা সহজেই মার্কারি অ্যাবজর্ব করে। যেহেতু হিটটা সহজেই মার্কারি অ্যাবজর্ব করে, তাহলে ইজিলি মার্কারি কী করতে পারবে, লিকুইডটা আপ ডাউন করতে পারবে অ্যাকর্ডিং টু দ্য হিট। বডির হিট যেরকম হবে বা বডির টেম্পারেচার যেরকম হবে সেই অনুযায়ী মার্কারি কিন্তু আপ ডাউন করবে, কারণ হিটটা ইজিলি অ্যাবজর্ব করে নেবে, মানে গুড কন্ডাক্টর অফ হিট। তো এই 4টে অ্যাডভান্টেজের জন্য আমরা জেনারেলি মার্কারি কিন্তু অ্যাজ আ থার্মোমেট্রিক ফ্লুইড ইউজ করি, আমরা কখনোই অন্য কোনো ফ্লুইড মার্কারির পরিবর্তে ইউজ করব না, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে আসছি অ্যাডভান্টেজ অফ ইউজিং মার্কারির পরে চলে আসছি স্কেলস অফ থার্মোমিটার। থার্মোমিটারে কী কী স্কেল ইউজ করা হয়, স্কেলস অন আ থার্মোমিটার, স্কেলস অন আ থার্মোমিটার। দেখো, ইউজুয়ালি আমরা যে থার্মোমিটার ইউজ করি, থার্মোমিটারের মধ্যে যে মার্কিংগুলো করা থাকে না, সেই মার্কিংগুলো করা থাকে দুটো রেফারেন্স টেম্পারেচারের উপর বেস করে। দুটো ফিক্সড টেম্পারেচার থাকে, সেই দুটো ফিক্সড টেম্পারেচারের উপরে বেস করে মার্কিংগুলো থার্মোমিটারের উপরে করা থাকে, ঠিক আছে? তো এই যে দুটো ফিক্সড টেম্পারেচার আমি বলছি বা দুটো ফিক্সড রেফারেন্স টেম্পারেচার আমি বলছি, এর একটাকে বলা হয় লোয়ার ফিক্সড পয়েন্ট, একটাকে বলা হয় আপার ফিক্সড পয়েন্ট। আবার বলছি, মার্কারির গায়ে যে তোমার মার্কিংগুলো করা থাকে, যে স্কেলের মতো যে মার্কিংগুলো করা থাকে থার্মোমিটারের গায়ে, ঠিক আছে, যেখানে মার্কারিটা আপ ডাউন করবে, তুই মার্কারের রিডিং দেখে বুঝতে পারবে বডি টেম্পারেচার কত। তো সেই মার্কিংগুলো জেনারেলি বেস করা হয় দুটো ফিক্সড রেফারেন্স টেম্পারেচারের উপর বেস করে। এই যে দুটো ফিক্সড রেফারেন্স টেম্পারেচার আমি বললাম, এই দুটো ফিক্সড রেফারেন্স টেম্পারেচারের একটাকে বলা হয় লোয়ার ফিক্সড পয়েন্ট, একটাকে বলা হয় আপার ফিক্সড পয়েন্ট, ঠিক আছে? এই দুটো হচ্ছে রেফারেন্স টেম্পারেচার বা বলতে পারো ফিক্সড রেফারেন্স টেম্পারেচার, ফিক্সড রেফারেন্স টেম্পারেচার। এই দুটো ফিক্সড রেফারেন্স টেম্পারেচারের উপরে থার্মোমিটারের গায়ে মার্কিংগুলো করা হয়, ঠিক আছে? একটা লোয়ার ফিক্সড পয়েন্ট, আপার ফিক্সড পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, জেনারেলি আমি একটু আগেই বললাম, যখন থার্মোমিটার পড়ালাম তখন একটু আগেই বললাম, জেনারেলি দুটো টেম্পারেচার মার্কিং হিসেবে ইউজ হয়, একটাকে বলে ফারেনহাইট, একটাকে বলে কেলভিন, ঠিক আছে? মানে একটা ডিগ্রি সেন্টিগ্রেড হিসাবে করা হয় মার্কিং, একটা ডিগ্রি ফারেনহাইট হিসেবে করা হয়। তার মানে কি দাঁড়ালো, যে আমি যদি স্কেলস বলি থার্মোমিটারের দুটো স্কেল হয়ে গেল, একটাকে বলা হয় ফারেনহাইট স্কেল, একটাকে বলা হয় সেলসিয়াস স্কেল। যেহেতু ডিগ্রি সেন্টিগ্রেড হিসেবে মার্কিং করা থাকে আর ডিগ্রি ফারেনহাইট হিসেবে মার্কিং করা থাকে, তাহলে স্কেল দুটো হয়ে যাবে। একটাকে বলবো আমরা কি ফারেনহাইট স্কেল, একটাকে বলবো হচ্ছে কেলভিন স্কেল, এটা কেলভিন হবে,
যেহেতু ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়, ডিগ্রি সেন্টিগ্রেডে তো কোনো টেম্পারেচার হয় না, ডিগ্রি সেন্টিগ্রেড হিসেবে করাই হয়, কিন্তু তার নাম হবে কেলভিন স্কেল। তাহলে একটাকে বলা হয় ফারেনহাইট স্কেল, ফারেনহাইট স্কেল, একটাকে বলা হয় কেলভিন স্কেল। ঠিক আছে, জেনারেলি এই দুটোই ইউজ করা হয়। ঠিক আছে, এটা কেলভিন হবে, কেলভিন স্কেল। ঠিক আছে, আরেকটা যেটা করা হয়, এটা খুব আনকমন, সেটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে ওই জন্য বলা হয় সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেল। ঠিক আছে, ম্যাক্সিমাম দেখবে এইটাই করা থাকে, এইটা না হলে এইটা, না হলে তখন এটা থাকে। তাহলে আমরা কি বললাম যে স্কেল থার্মোমিটারে কী কী হয়, একটা সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল, আর একটা হচ্ছে কেলভিন স্কেল। সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন স্কেল, এই তিনটেই আমরা স্কেল হিসেবে ইউজ করব থার্মোমিটারে। ঠিক আছে, আচ্ছা দেখো সেলসিয়াসের ক্ষেত্রে আমি প্রথমে সেলসিয়াস দিয়েই শুরু করছি, সেলসিয়াস থেকেই শুরু করছি। কি বলেছে যে সেলসিয়াস স্কেলেও দেখো একটা লোয়ার ফিক্সড পয়েন্ট থাকবে, আপার ফিক্সড পয়েন্ট থাকবে। ফারেনহাইট স্কেল যখন আমি বলবো তখন তার একটা লোয়ার ফিক্সড পয়েন্ট থাকবে, আপার ফিক্সড পয়েন্ট থাকবে। আবার কেলভিন স্কেল যখন বলবো তখনও তার একটা লোয়ার ফিক্সড পয়েন্ট থাকবে, আপার ফিক্সড পয়েন্ট থাকবে। এবার তোমার কাজ হচ্ছে প্রত্যেকটা স্কেলের লোয়ার ফিক্সড পয়েন্ট কত, আপার ফিক্সড পয়েন্ট কত, এগুলো মনে রাখতে হবে। অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় যে ফারেনহাইট স্কেলে লোয়ার ফিক্সড পয়েন্ট কত, বা কেলভিন স্কেলে আপার ফিক্সড পয়েন্ট কত। তো প্রত্যেকটা যে তিনটে স্কেল আমি বললাম, এই তিনটে স্কেলেরই লোয়ার ফিক্সড পয়েন্ট, আপার ফিক্সড পয়েন্ট মনে রাখতে হবে। তো এক এক করে শুরু করি। সেলসিয়াস স্কেলে কি হয় না, আমি যদি প্রথমে সেলসিয়াস স্কেল বলি, দেখো সেলসিয়াস স্কেল, ঠিক আছে, এটা হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্ট, আমি শর্টে লিখছি লোয়ার আপার। ঠিক আছে, লোয়ার ফিক্সড পয়েন্ট, আপার ফিক্সড পয়েন্ট। যদি আমি সেলসিয়াস স্কেল বলি, সেলসিয়াস স্কেলের লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। সেলসিয়াস স্কেলের লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কি, এটা আইসের মেল্টিং পয়েন্ট। এই 0 সেন্টিগ্রেডকে আমরা কি বলবো, মেল্টিং পয়েন্ট অফ আইস। আমরা সবাই জানি আইসের মেল্টিং পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আপার ফিক্সড পয়েন্ট কত না, আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কি, এটা ওয়াটারের বয়লিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। ওয়াটার মানে H2 আমরা জানি। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে সেলসিয়াস স্কেলে কী বললাম, লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা আইসের মেল্টিং পয়েন্ট, আর আপার বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা ওয়াটারের বয়লিং পয়েন্ট, মানে আপার ফিক্সড পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এই যে স্কেল, দুটো ফিক্সড পয়েন্টের মাঝের যে স্কেল, লোয়ার ফিক্সড পয়েন্ট আর আপার ফিক্সড পয়েন্ট, এই দুটোর মাঝের যে স্কেল, সেই স্কেলটাকে 100টা ইকুয়াল পার্টে ভাগ করা থাকে। কেন? কারণ 0 থেকে 100-এর মাঝখানে মানে কতগুলো গ্যাপ থাকবে, 100টাই গ্যাপ থাকবে। তার মানে কি, লোয়ার ফিক্সড পয়েন্ট আর আপার ফিক্সড পয়েন্টের মাঝখানে কতগুলো মার্কিং থাকবে, 100টা করে মার্কিং থাকবে। 100টা করে মার্কিং থাকবে, বা 100টা করে ডিভিশন থাকবে। যে ডিভিশনগুলো কি হবে, ইকুয়াল ডিভিশন, ইকুয়াল ডিভিশন হবে। আর প্রত্যেকটা ডিভিশনের টেম্পারেচার কত হবে, প্রত্যেকটা ডিভিশনের টেম্পারেচার হবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে। আবার বলছি, লোয়ার ফিক্সড পয়েন্ট এবং আপার ফিক্সড পয়েন্টের মাঝখানে গ্যাপ কত থাকছে, 100 ইকুয়াল গ্যাপ থাকছে। তো এই যে গ্যাপটা, সেই গ্যাপটাকে 100টা ইকুয়াল ডিভিশনে ভাগ করা থাকবে। ঠিক আছে, যেহেতু গ্যাপ 100 ইকুয়াল ডিভিশনে ভাগ করা থাকবে, 100 ইকুয়াল মার্কিং থাকবে। প্রত্যেকটা মার্কিং বা প্রত্যেকটা ডিভিশনের টেম্পারেচার হবে 1 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল জিনিসটা? তো এটা হয়ে গেল আমার সেলসিয়াস স্কেল। এই দুটো কিন্তু মনে রাখতে হবে। সেম জিনিস তোমার আসবে ফারেনহাইট স্কেলে, আবার সেম জিনিস আসবে তোমার কেলভিন স্কেলে। ফারেনহাইট স্কেলটা পড়ি তাহলে। দেখো ফারেনহাইট স্কেল, এরও একটা লোয়ার ফিক্সড পয়েন্ট থাকবে, একটা আপার ফিক্সড পয়েন্ট থাকবে। ঠিক আছে, তাহলে ফারেনহাইট স্কেল যদি আমি বলি, তাহলে লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে আমার 32 ডিগ্রি ফারেনহাইট। যেহেতু ফারেনহাইট স্কেল ইউনিটটা আমার ফারেনহাইট হবে, এটা লোয়ার ফিক্সড পয়েন্ট। 32 ডিগ্রি ফারেনহাইট বা 32 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে লোয়ার ফিক্সড পয়েন্ট। যদি আপার ফিক্সড পয়েন্ট বলি, আপার ফিক্সড পয়েন্ট হবে 212 ডিগ্রি ফারেনহাইট। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, আর যে স্কেল, সেই স্কেলটা কিন্তু এই দুটো ফিক্সড পয়েন্টের মাঝখানে ডিভাইড করা থাকবে। ঠিক আছে, কতগুলো পার্টে ডিভাইড করা থাকবে না, টোটাল 180টা পার্টে ডিভাইড থাকবে। কেন 180টা পার্ট? কারণ তুমি যখন এইটা থেকে এটা মাইনাস করবে, দেখবে সেই 180 আসবে। ওই জন্য 180টা পার্টে ডিভাইড করা থাকবে এই ফাইনাইট স্কেলটাকে। লোয়ার ফিক্সড পয়েন্ট এবং আপার ফিক্সড পয়েন্টের মাঝের যে স্কেলটা, ডিভিশনটা যেহেতু 180, এটা থেকে এটা মাইনাস করে থাকবে 180 পাবে। ওই জন্য 180টা পার্টে ডিভাইড করা থাকবে। প্রত্যেকটা পার্টের টেম্পারেচার কত হবে, প্রত্যেকটা পার্টের টেম্পারেচার হবে 1 ডিগ্রি ফারেনহাইট করে। বোঝা গেল জিনিসটা? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল আমার কি, ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলের পর চলে আসছি আমি লাস্ট স্কেল, যেটাকে বলা হয় কেলভিন স্কেল। তাহলে বাকি সবগুলোর মতো এরও একটা লোয়ার ফিক্সড পয়েন্ট থাকবে, একটা আপার ফিক্সড পয়েন্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা
কেলভিন স্কেল দেখো, কেলভিন স্কেলটা জেনারেলি ম্যাক্সিমাম মানে এটা পপুলার। এই কেলভিন স্কেলটা যে তিনটে স্কেল বললাম এর মধ্যে কেলভিন স্কেলটাই সব থেকে বেশি পপুলার, কারণ কেলভিন স্কেলটা ইন্টারন্যাশনালি ইউজ করা হয়, মানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কেলভিন স্কেলটা ইউজ করা হয়। আর যে কোনো সায়েন্টিফিক যখন এক্সপেরিমেন্ট করা হয় বা সায়েন্টিফিক কোনো মেজারমেন্ট করা হয় তখন এই কেলভিন স্কেলটাই সব থেকে বেশি ইউজ হয়, ওয়াইডলি ইউজ হয়, তাই জন্য এই স্কেলটাই সব থেকে বেশি পপুলার। ঠিক আছে, এটাই ইন্টারন্যাশনালি অ্যাডাপ্ট করা হয়েছে কেলভিন স্কেলটা। তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো না, কেলভিন স্কেলে একটা তার মানে লোয়ার ফিক্স পয়েন্ট থাকবে, একটা আপার ফিক্স পয়েন্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা যদি বলি যে কেলভিন স্কেলে যদি আমি লোয়ার ফিক্সড পয়েন্ট বলি সেটা হয়ে যাবে আমার কত 273K, এটা হয়ে যাবে লোয়ার ফিক্সড পয়েন্ট কেলভিন স্কেলে। আর যদি আপার ফিক্সড পয়েন্ট বলি, আপার ফিক্সড পয়েন্ট হয়ে যাবে 373K। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। আচ্ছা 273K মানে হচ্ছে অ্যাকচুয়ালি 0°C। কেন আমি পরে বলছি, আপাতত জেনে রাখো 273K মানে হচ্ছে 0°C। 0°C সেলসিয়াস স্কেলে ছিল না, 0°C সেলসিয়াস স্কেলে কী ছিল, আইসের মেল্টিং পয়েন্ট। তাহলে মেল্টিং পয়েন্ট অফ আইস, তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে আইসের মেল্টিং পয়েন্ট কত, আমি বলবো 0°C বা 273 কেলভিন। যদি আমি সেন্টিগ্রেড অনুযায়ী বলি, সেলসিয়াস স্কেলে যদি আমি বলি আইসের মেল্টিং পয়েন্ট হবে 0°C, যদি কেলভিন স্কেলে বলি তাহলে হবে 273 কেলভিন। ঠিক আছে, আচ্ছা 373 কেলভিন মানেই হচ্ছে 100°C। 100°C সেলসিয়াস স্কেলে 100°C কী ছিল, ওয়াটারের বয়লিং পয়েন্ট, তাহলে বয়লিং পয়েন্ট অফ ওয়াটার। ঠিক আছে, কেন হচ্ছে আমি তোমাকে পরে বোঝাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি যদি বলি কেলভিন স্কেলে লোয়ার ফিক্স পয়েন্ট কত 273K মানে কেলভিন, আপার ফিক্স পয়েন্ট কত 373 কেলভিন। ঠিক আছে, আচ্ছা এবার এটা কেন আসছে আমি বলে দিচ্ছি। এই যে আমি বললাম সেন্টিগ্রেড আর কেলভিন এই দুটো হচ্ছে মানে আমরা কি পড়লাম যে থার্মোমিটারের স্কেল তিনটে হয়, কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেল। এবার এদের তিনজনের মধ্যে একটা রিলেশন আছে, কেলভিন স্কেলের সঙ্গে সেলসিয়াস স্কেলের রিলেশন আছে, ফারেনহাইট স্কেলের সঙ্গে আবার সেলসিয়াস স্কেলের রিলেশন আছে। সেই রিলেশনগুলো বললেই তুমি বুঝতে পারবে কেন আমি এটা বললাম। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দুটো জিনিস মনে রাখবে। তাহলে এই যে আমি বললাম এই তিনটে যে স্কেল, সেই তিনটে স্কেলের মধ্যে কিন্তু একটা ইন্টার রিলেশন রয়েছে। ঠিক আছে, রিলেশনগুলো কী করে আমি পড়বো না, দেখো যখনই তোমাকে যে কোনো ডিগ্রি সেন্টিগ্রেড ধরো একটা টেম্পারেচার তোমাকে বলে দেবে, বলবে ডিগ্রি সেন্টিগ্রেডটাকে তুমি কনভার্ট করো কেলভিন স্কেলে, তখন তুমি কি করবে সবসময় তার সঙ্গে 100 অ্যাড করে দেবে। ঠিক আছে, মানে এই 100 বলছি 273 অ্যাড করে দেবে, অ্যাড করে দিলেই এটা চলে আসবে তোমার কেলভিন স্কেলে। ঠিক আছে, তার মানে কি দাঁড়াচ্ছে, আমি রিলেশনটা কী পেলাম, আমার বলছি যে কোনো ডিগ্রি সেন্টিগ্রেডে যখন আমাকে টেম্পারেচার বলে দেবে, সেই ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তোমাকে বললো যে এই ডিগ্রি সেন্টিগ্রেডটাকে কেলভিনে কনভার্ট করো, তুমি কী করবে ডিগ্রি সেন্টিগ্রেড সঙ্গে 273 অ্যাড করে দেবে, করে দিলে যেটা আসবে সেটা তোমার কেলভিনের টেম্পারেচার। ঠিক আছে, তো রিলেশনটা কী দাঁড়ালো, রিলেশনটা হচ্ছে কেলভিন ইকুয়ালস টু ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273। এটা হচ্ছে কেলভিন স্কেল আর ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রিলেশন। ঠিক আছে, এবার তুমি এই এক্সাম্পলটাই দেখো, এটাই ভাবো যে 0°C মানে 273 কেলভিন আমি বললাম, তার মানে কি টেম্পারেচার তো 0°C, টেম্পারেচার 0°C, তাহলে সেন্টিগ্রেডের জায়গায় তুমি 0° লেখো। আর 273 অ্যাড করতে বলেছি, তাহলে 270 অ্যাড করে দাও, কত আসবে 273 কেলভিন। বোঝা যাচ্ছে, যে কোনো সেন্টিগ্রেড টেম্পারেচার তোমাকে যখন বলবে বা সেলসিয়াসের টেম্পারেচার যখন তোমাকে বলবে, তুমি এটা লিখবে, তার সঙ্গে 273 অ্যাড করে দেবে, তোমার চলে আসবে কেলভিন স্কেলের টেম্পারেচার কত। সাপোজ তোমাকে বললো যে 40°C, এই 40°C টেম্পারেচারটা কেলভিন স্কেলে কত, তো তুমি কী করবে 40 সঙ্গে 273 অ্যাড করে দেবো এই রিলেশন অনুযায়ী। তো ডিগ্রি সেলসিয়াস জায়গায় 40 বসাও, এবার তুমি অ্যাড করো 273 এর সঙ্গে, কত হবে 273 সঙ্গে যদি 40 আমি অ্যাড করি তাহলে কত আসবে 313, তাহলে 313 কেলভিন। বোঝা যাচ্ছে, তো এটা গেলো কেলভিন স্কেল আর ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রিলেশন। এবার যদি আমি বলি ফারেনহাইট স্কেল আর ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রিলেশন কত, তাহলে সেক্ষেত্রে কী দাঁড়াবে, সেটা হচ্ছে যে ডিগ্রি ফারেনহাইট ইকুয়ালস টু 9/5 ইন্টু ডিগ্রি সি প্লাস 32। এটা হচ্ছে ফারেনহাইট স্কেল আর ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলের মধ্যে রিলেশন। ডিগ্রি এফ মানে ডিগ্রি ফারেনহাইট ইকুয়ালস টু 9/5 ইন্টু ডিগ্রি সি প্লাস 32। বোঝা গেল, তাহলে এটা পড়বে তোমাদের বইতে দেখবে দেওয়া আছে। তার মানে কি, ধরো তোমাকে একটা টেম্পারেচার বলে দিলো, যে কোনো টেম্পারেচার বলো, ধরো বললো 30°F, তোমাকে বললো 30°F তুমি কনভার্ট করো ডিগ্রি সেন্টিগ্রেডে, তো তুমি কী করবে এই রিলেশনটায় তুমি ডিগ্রি ফারেনহাইটের জায়গায় 30° বসাবে, যেহেতু ফারেনহাইট তোমাকে 30° বলেছে, ইকুয়াল টু যা আছে বসাবে, বসে এখান থেকে ডিগ্রি সিটাকে বার করে নেবে ক্যালকুলেশন করে যে ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা কত। বুঝতে পারলে জিনিসটা, তাহলে এটা পড়তে হবে। এখান থেকে ছোটো ছোটো নিউমেরিক্যাল মাঝে মাঝে দিয়ে দেয়, আমি যে কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের এক্সারসাইজের আছে ওগুলো আমি ডিসকাস করে দেবো। ঠিক আছে, হয় এরপর আর একটা ভিডিও দেবো শুধু কোশ্চেন অ্যান্সার ডিসকাস করার জন্য, বা আমি তোমাকে করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, দুটোর মধ্যে একটা। আচ্ছা,
এরপরে চলে আসছি আমি টাইপস অফ থার্মোমিটার। থার্মোমিটার তো পড়লাম আমরা, এরপরে চলে আসছি টাইপস অফ থার্মোমিটার। কী কী রকমের থার্মোমিটার হয়? টাইপস অফ থার্মোমিটার। দেখো থার্মোমিটার মেনলি দু রকমের হয়। একটাকে বলা হয় ক্লিনিক্যাল থার্মোমিটার, ক্লিনিক্যাল থার্মোমিটার, ঠিক আছে, বা এর আরেকটা নাম হচ্ছে ডক্টর থার্মোমিটার। আরেকটাকে হচ্ছে ল্যাবরেটরি থার্মোমিটার, ল্যাবরেটরি থার্মোমিটার। এই দু রকমের থার্মোমিটার জেনারেলি হয়। তো আমরা বাড়িতে যেগুলো ইউজ করি, নর্মাল জ্বর হলে পরে যেগুলো ইউজ করি, সেগুলো এই ক্লিনিক্যাল বা ডক্টর থার্মোমিটারই, ঠিক আছে। আচ্ছা দেখো, তোমাদের প্রথমে দেওয়া হয়েছে যে বেসড অন দেয়ার ইউজেস থার্মোমিটার ক্যান বি ক্লাসিফাইড ইন্টু টু টাইপস। একটাকে বলে ক্লিনিক্যাল থার্মোমিটার, যার আরেকটা নাম হচ্ছে কি ডক্টরস থার্মোমিটার। এই ক্লিনিক্যাল থার্মোমিটার আমরা কিসে ইউজ করি না, জ্বর হলে পরে বা শরীর খারাপ হলে আমরা জেনারেলি এই থার্মোমিটারই ম্যাক্সিমাম ইউজ করি, ঠিক আছে। আচ্ছা কী লেখা আছে দেখো, ইফ ইউ লুক কেয়ারফুলি অ্যাট আ ক্লিনিক্যাল থার্মোমিটার you will see that the scale on its stem shows temperature from 35 degree centigrade to 42 degree centigrade only। দেখো এখানে তোমাকে ফিগারটা বইয়ে দেখবে, তোমাদের ফিগারটা 2.15 যে পাশে দেখো ফিগারটা দেওয়া রয়েছে, ওটা হচ্ছে তোমার কি ক্লিনিক্যাল থার্মোমিটার। বা আমি এখানে আঁকছি না, ঠিক আছে, তোমরা বইতে দেখতে পাবে যে পেজ নাম্বারে 30-তে দেখবে দেওয়া আছে যে পাশে একটা যে থার্মোমিটারের ছবি দিয়েছে, ওটা কিন্তু ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডক্টর থার্মোমিটার। এই ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডক্টর থার্মোমিটারের যে টেম্পারেচার রেঞ্জ, সেটা টেম্পারেচার রেঞ্জ হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড। 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে টেম্পারেচার রেঞ্জ ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডক্টর থার্মোমিটার, ঠিক আছে। আমাদের নর্মাল হিউম্যান বডির টেম্পারেচার কত? নর্মাল হিউম্যান বডির টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে, এটা মনে রাখতে হবে, নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার, নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার, নর্মাল হিউম্যান বডির টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর ক্লিনিক্যাল থার্মোমিটারের যে রেঞ্জ, টেম্পারেচার রেঞ্জ, সেটা 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে, যেখানে নর্মাল হিউম্যান বডির টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি 35 ডিগ্রি সেন্টিগ্রেড আর 40 ডিগ্রি সেন্টিগ্রেডের মাঝখানেই 37 ডিগ্রি সেন্টিগ্রেড পড়ছে। সো এই জন্যই আমরা কিন্তু ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডক্টর থার্মোমিটার ইউজ করে নর্মাল হিউম্যান বডির টেম্পারেচার মেজার করতে পারি, বিকজ নর্মাল হিউম্যান বডির টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদের যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার, যখন পুরোপুরি তুমি ফিজিক্যালি ফিট নর্মাল, তখন তোমার বডি টেম্পারেচার থাকবে অ্যারাউন্ড 37 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর ক্লিনিক্যাল থার্মোমিটারের টেম্পারেচার রেঞ্জ কত? 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি এই থার্মোমিটার ইউজ করে ইজিলি তোমার বডি টেম্পারেচারটা মেজার করা যাবে, যেহেতু 37 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এই দুটোর মাঝখানেই পড়ছে। তো এই থার্মোমিটার ইউজ করে কিন্তু আমরা ইজিলি যে কোনো নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার মেজার করতে পারবো। ওই জন্যেই কিন্তু আমাদের বডি টেম্পারেচার মেজার করার জন্য জেনারেলি ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডক্টর থার্মোমিটার আমরা ইউজ করি, ঠিক আছে। কারণ ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডক্টর থার্মোমিটারের যে টেম্পারেচারটা, সেই টেম্পারেচার কোনোদিনই 35 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যাবে না, আর কোনোদিনই 40 ডিগ্রি সেন্টিগ্রেডের ওপরে যাবে না, এর মাঝামাঝিই থাকবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো কি লেখা আছে, আ ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডক্টর থার্মোমিটার হ্যাজ আ স্লাইট বেন্ট অর কিঙ্ক ইন দ্য ক্যাপিলারি টিউব জাস্ট অ্যাবাভ দ্য বাল্ব। দেখো ডায়াগ্রামটা, দেখো ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবে যে বাল্বের উপরে একটা ছোট্ট কি আছে, কিঙ্কের মতো পার্ট রয়েছে, মানে এটা বেঁকানো পার্ট রয়েছে, তারের মতো বেঁকানো পার্ট রয়েছে বাল্বের ঠিক উপরে। ডায়াগ্রামটা দেখো, ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবে, পেজ নাম্বার 30 ডায়াগ্রামটা দেখো, দেখলে ওখানে বুঝতে পারবে যে ডক্টর থার্মোমিটার বা ক্লিনিক্যাল থার্মোমিটারের তলায় যে বাল্ব রয়েছে, সেই বাল্বের উপরে একটা তারের মতো বেঁকানো বা ফোল্ডেড পোর্শন রয়েছে, যেটাকে কি বলা হয়, কিঙ্ক বলা হয়, ঠিক আছে। টু চেক দ্য বডি টেম্পারেচার দ্য থার্মোমিটার ইজ অ্যাবাভ, দ্য থার্মোমিটার ইজ নর্মালি প্লেসড ইন দ্য মাউথ বিলো দ্য টাং। আমরা যদি নর্মাল বডি, আমাদের হিউম্যান বডি টেম্পারেচার মেজার করি, তাহলে সেক্ষেত্রে থার্মোমিটারটা কোথায় রাখতে হবে, মানে জিভের নিচে রাখতে বলেছে, টাঙের নিচে, মুখের ভেতরে জিভের নিচে রাখতে হবে, বিলো দ্য টাং। দ্য মার্কারি ইন দ্য বাল্ব এক্সপ্যান্ডস অ্যাকর্ডিং টু দ্য টেম্পারেচার ইন দ্য মাউথ অ্যান্ড ইটস লেভেল ইনক্রিজেস ইন দ্য ক্যাপিলারি টিউব। এবার বডি টেম্পারেচার যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু মুখে থার্মোমিটারটা রাখার পরে কিন্তু আস্তে আস্তে মার্কারি কিন্তু এক্সপ্যান্ড করতে থাকবে, ওপরে উঠতে থাকবে ক্যাপিলারি টিউবের মধ্যে দিয়ে। We take out thermometer from the mouth after a minute or two and read the marking on the scale corresponding to the mercury level to know the body temperature. এবার কিছুক্ষণ পরে কি জেনারেলি 1 মিনিট কি 2 মিনিট পরে টেম্পারেচার থার্মোমিটারটা বার করে নেবো, বার করে নিয়ে সেখান থেকে আমরা কিন্তু রিডিং দেখতে পাবো যে মার্কারিটা কতটা উঠেছে, সেই লেভেলটা আমাদেরকে রিড করতে হবে মার্কিংয়ে, ক্যাপিলারি টিউবের মার্কিংয়ে রিডিংটা আমাদের রিড করতে হবে। দেখলে আমরা বুঝতে পারবো যে তোমার বডির টেম্পারেচার কত, ঠিক আছে। যদি 37 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে চলে যায়, তার মানে কি সেটা ফিভার হিসেবে কাউন্ট হবে।
আর যদি 37°C কাছাকাছি থাকে তার মানে কি তোমার বডি ঠিকই আছে, নর্মাল বডি টেম্পারেচার রয়েছে, মানে কোনো কিছু হয়নি, ফিভার নয়, নর্মাল। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, তো এইভাবে কিন্তু এই ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডক্টর থার্মোমিটার কিন্তু কাজ করে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডক্টর থার্মোমিটার দেখো এখানে পরে লেখা আছে, দেখবে যে হোয়াই ডাজ টেম্পারেচার ইন আ ক্লিনিক্যাল থার্মোমিটার নট ড্রপ হোয়েন ইট ইজ টেকেন আউট অফ দ্য মাউথ। সাথে সাথে যখন আমরা মুখ থেকে বের করে নিই থার্মোমিটারটাকে, সঙ্গে সঙ্গে কিন্তু মার্কারি যে লিকুইডটা সেটা কিন্তু টেম্পারেচারটা ড্রপ কেন করে না, মানে মার্কারি যে লিকুইডটা থার্মোমিটারের ওপরে আপ ডাউন হচ্ছিল, সেই মার্কারি কিন্তু খুব সহজেই টেম্পারেচারটা ড্রপ করে না, মুখ থেকে সঙ্গে সঙ্গে বার করার পরেই কেন ড্রপ করে না? তার কারণ দেখো কি দিয়েছে, অ্যাকচুয়ালি হোয়েন দ্য থার্মোমিটার ইজ টেকেন আউট অফ দ্য মাউথ, দ্য মার্কারি ইন দ্য বাল্ব কন্ট্রাক্টস অ্যাজ দ্য টেম্পারেচার আউটসাইড দ্য বডি ইজ নর্মালি লেস অ্যান্ড দ্য মার্কারি কলাম ব্রেক্স অ্যাট দ্য কিঙ্ক। Thus, the level of mercury remains constant even after taking the thermometer out of the mouth. এবার যখন দেখো বডির টেম্পারেচার একরকম, বডি থেকে যখন থার্মোমিটারটা বের করে নেওয়া হবে তখন কিন্তু টেম্পারেচার জেনারেলি আরেক রকম হয়। তার মানে কি টেম্পারেচারের ডিফারেন্স হচ্ছে, এই টেম্পারেচার ডিফারেন্সটা যাতে অ্যাডজাস্ট করা হয়, সেই অ্যাডজাস্ট করার জন্যই কিন্তু এই বাল্বের উপরে যে বেঁকানো পোর্শন বললাম যেটাকে কিঙ্ক বলে, সেই কিঙ্কটা ইউজ করা থাকে। এই কিঙ্কের জন্যই কিন্তু তোমার টেম্পারেচারটা সহজে ফল ডাউন হয় না, একটু ফল ডাউন হতে টাইম লাগে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো দিয়েছে ল্যাবরেটরি থার্মোমিটার। তো ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডক্টর থার্মোমিটার আমরা পড়লাম, নেক্সট চলে আসছি ল্যাবরেটরি থার্মোমিটার। ল্যাবরেটরি থার্মোমিটার কি না, ল্যাবরেটরি থার্মোমিটার নাম শুনেই বুঝতে পারছো, ল্যাবরেটরি থার্মোমিটার ইউজ করা হয় কিন্তু ল্যাবরেটরিতে, এক্সপেরিমেন্টের কাজে ল্যাবরেটরি থার্মোমিটার ইউজ করা হয়। ঠিক আছে, এবং এই যে ল্যাবরেটরি থার্মোমিটার এর কিন্তু টেম্পারেচার রেঞ্জ কত না, এর টেম্পারেচার রেঞ্জ হচ্ছে -10°C থেকে 110°C। তো এটা পড়তে হবে যে ল্যাবরেটরি থার্মোমিটারের টেম্পারেচার রেঞ্জ কত, ডক্টরস থার্মোমিটারের টেম্পারেচার রেঞ্জ কত। ঠিক আছে, -10°C থেকে 110°C। তার মানে কি দেখো এখানে টেম্পারেচারের যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু অনেক বেশি, আর ক্লিনিক্যাল থার্মোমিটারের যে টেম্পারেচার রেঞ্জের গ্যাপটা, তার গ্যাপটা কিন্তু কম। ঠিক আছে, তো এই যে গ্যাপ, এই গ্যাপ দিয়ে তুমি কিন্তু মানে এই থার্মোমিটার, যেহেতু ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডক্টর থার্মোমিটারের টেম্পারেচার রেঞ্জের গ্যাপটা কম, সো এই থার্মোমিটার কিন্তু তুমি ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে ব্যবহার করতে পারবে না, কারণ ল্যাবরেটরি এক্সপেরিমেন্টে তোমার টেম্পারেচার কিন্তু অনেক হাই টেম্পারেচার, কখনো কখনো অনেক লো টেম্পারেচারের দরকার পড়ে। তো সেক্ষেত্রে তুমি কিন্তু এই থার্মোমিটার ইউজ করে ওই এক্সপেরিমেন্টের টেম্পারেচার মাপতে পারবে না, যার জন্য কিন্তু এই থার্মোমিটার আমরা ইউজ করি না, আমরা ল্যাবরেটরি থার্মোমিটার ইউজ করি যেখানে টেম্পারেচারের গ্যাপটা অনেক বেশি। ঠিক আছে, তো এই টেম্পারেচার থার্মোমিটার দিয়ে তুমি ইজিলি কিন্তু হাই টেম্পারেচার, লো টেম্পারেচার মেজার করতে পারবে। এর রেঞ্জ কত থাকে, ল্যাবরেটরি থার্মোমিটারের টেম্পারেচার রেঞ্জ -10°C থেকে 100°C। ইট ইজ ইউজড টু মেজার টেম্পারেচার ইন দ্য ল্যাবরেটরিজ ফর ভেরিয়াস এক্সপেরিমেন্টস। ঠিক আছে, উইথ দ্য হাই ডিগ্রি অফ প্রিসিশন, অনেক এক্সপেরিমেন্টের টেম্পারেচারেই মেজার করতে পারবো। দ্য কনস্ট্রাকশন অফ দ্য ল্যাবরেটরি থার্মোমিটার ইজ সেম অ্যাজ দ্যাট অফ ক্লিনিক্যাল থার্মোমিটার এক্সেপ্ট ফর দ্য কিঙ্ক। তার মানে কি, ল্যাবরেটরি থার্মোমিটারের যে স্ট্রাকচার বা যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন কিন্তু ক্লিনিক্যাল থার্মোমিটারের মতোই, কিন্তু একটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি, আমরা যে কিঙ্ক পার্টটা পড়েছিলাম, সেই বাল্বের উপরে যে বেঁকানো পার্টটা, সেই যদি থার্মোমিটার এরকম ধরো থাকে, ঠিক আছে, এখানে যদি বাল্বটা থাকে দেখবে এখানে রিডিং রয়েছে, এইখানে একটা এরকম বেঁকানো মতো পার্ট আছে, এই বেঁকানো পার্টটাকে বলে কিঙ্ক। এই কিঙ্কটা কিন্তু, কিঙ্ক পোর্শনটা কিন্তু ক্লিনিক্যাল থার্মোমিটারের থাকবে বা ডক্টর থার্মোমিটারের থাকবে, ল্যাবরেটরি থার্মোমিটারের কিন্তু এই কিঙ্ক বলে কোনো পোর্শন থাকবে না। ঠিক আছে, যদি আমি এটাকে ল্যাবরেটরি থার্মোমিটার বলি তাহলে এটা কিন্তু কোনো কিঙ্ক থাকবে না, এটাই একমাত্র ডিফারেন্স, যে কিঙ্ক প্রেজেন্ট থাকে ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডক্টর থার্মোমিটারে, ল্যাবরেটরি থার্মোমিটারে কিন্তু কোনো রকম কোনো কিঙ্ক থাকবে না। ঠিক আছে, আরেকটা কি বললাম, আরেকটা তোমার অ্যাডভান্টেজ বলবো না, আরেকটা ডিফারেন্স হচ্ছে যে ল্যাবরেটরি থার্মোমিটারের সাহায্যে তুমি কিন্তু খুব কম টেম্পারেচারও মাপতে পারবে। ঠিক আছে, মানে খুব কম টেম্পারেচার বা খুব হাই টেম্পারেচার মেজার করতে পারবে, যেটা কিন্তু ক্লিনিক্যাল থার্মোমিটারে পারা যায় না, কারণ টেম্পারেচার রেঞ্জের গ্যাপটা খুব কম, এর টেম্পারেচার রেঞ্জের গ্যাপটা অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা, কিছু কিছু প্রিকশন আমাদের পড়তে হবে, যে আমরা যখন ল্যাবরেটরি থার্মোমিটার ইউজ করব কী কী আমরা প্রিকশনস মাথায় রাখবো, কী কী জিনিস মনে রাখবো। নাম্বার 1 হচ্ছে, আর ল্যাবরেটরি থার্মোমিটার শুড অলওয়েজ বি কেপ্ট আপরাইট অ্যান্ড নট টিল্টেড। যে কোনো ল্যাবরেটরি থার্মোমিটার আমরা যখন ইউজ করব তখন ল্যাবরেটরি থার্মোমিটার কিন্তু এরকম স্ট্রেট রাখতে হবে, কখনোই কিন্তু এরকম বেঁকিয়ে নয়, অলওয়েজ এরকম স্ট্রেট থাকবে। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর কি, দ্য বাল্ব অফ দ্য থার্মোমিটার শুড বি প্রপারলি ডিপড ইন দ্য সাবস্টেন্স হুজ টেম্পারেচার ইজ টু বি মেজার্ড। মানে ধরো তুমি একটা লিকুইডের টেম্পারেচার মাপবে, ধরো একটা কন্টেনার রয়েছে, সেই কন্টেনারের মধ্যে তুমি লিকুইড নিয়েছো, ধরো লিকুইড আছে, এই লিকুইডের তুমি টেম্পারেচার মেজার করবে, তাহলে সেক্ষেত্রে বলছে ল্যাবরেটরি থার্মোমিটার কি একদম প্রপারলি ডিপ করে রাখতে হবে, মানে ল্যাবরেটরি থার্মোমিটারের নিচে যে বাল্বটা রয়েছে সেই বাল্বটা কিন্তু প্রপারলি ডিপ থাকবে ইন দ্য লিকুইড, মানে জলের মধ্যে ডোবানো থাকবে। যদি জলের টেম্পারেচার মাপো, ধরো তুমি ওয়াটার বয়েল করেছো, সেই বয়েলড ওয়াটারের টেম্পারেচার মাপবে বা যে কোনো লিকুইডের টেম্পারেচার মাপবে, সেই লিকুইডের মধ্যে কিন্তু প্রপারলি ডিপ করে রাখতে হবে।
ল্যাবরেটরি থার্মোমিটারের যে বাল্ব, সেই বাল্বটা। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বার কি বলেছে প্রিকশনস, দ্য বাল্ব শুড নট টাচ দ্য বেস অর সাইড অফ দ্য কন্টেনার। মানে এটাকে এমনভাবে ডিপ করবে যেন বাল্বটা কিন্তু এই কন্টেনারের বেসকে টাচ না করে, একটু ওপরে থাকবে। ঠিক আছে, আর কন্টেনারের যে সাইড ওয়ালগুলো রয়েছে, সাইড ওয়ালকে যেন টাচ না করে, একটুখানি ওপরে রাখতে হবে, একদম টাচ করা যাবে না, একটু ওপরে থাকবে এটা লিকুইডটা। ঠিক আছে, তো এই প্রিকশনসগুলো ল্যাবরেটরি থার্মোমিটার ইউজ করতে গেলে আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের কি ল্যাবরেটরি থার্মোমিটার, এখানে এই অবধি শেষ। তাহলে আমরা কি পড়লাম, টাইপস অফ থার্মোমিটার পড়ে নিলাম, ক্লিনিক্যাল পড়লাম বা ডক্টর থার্মোমিটার পড়লাম, টেম্পারেচার রেঞ্জ পড়লাম, কী করে কাজ করে ফাংশন পড়লাম, ল্যাবরেটরি থার্মোমিটার পড়লাম, ল্যাবরেটরি থার্মোমিটার ইউজ করতে গেলে কী কী প্রিকশনস লাগে সেটা আমরা পড়লাম, এর টেম্পারেচার রেঞ্জ আমরা পড়লাম। ঠিক আছে, শুধু মনে রাখবে যে দুটো থার্মোমিটারই স্ট্রাকচার ওয়াইজ কিন্তু সেম, রিডিং ওয়াইজ সেম, শুধু ডিফারেন্স হচ্ছে টেম্পারেচার রেঞ্জটা, আর ক্লিনিক্যাল থার্মোমিটারে কিঙ্ক থাকবে যেটা ল্যাবরেটরি থার্মোমিটারে থাকবে না, ব্যাস এইটাই খালি ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, তো আজকে আমরা এই সেশনে কী কী ডিসকাস করলাম, আমরা ডিসকাস করলাম টেম্পারেচার, একটাই এলিমেন্ট যেটা তোমাদের বাকি ছিল, একটাই কোয়ান্টিটি টেম্পারেচার বাকি ছিল। টেম্পারেচার কাকে বলে, ঠিক আছে, টেম্পারেচার কী করে মেজার করা হয়, টেম্পারেচার ইউনিট কী, ঠিক আছে, থার্মোমিটারে মার্কারি কেন ইউজ করা হয়, কী কী অ্যাডভান্টেজ রয়েছে, থার্মোমিটারের স্কেল ডিসকাস করলাম, আর টাইপস অফ থার্মোমিটার ডিসকাস করলাম। ঠিক আছে, তোমাদের চ্যাপ্টার এইখানেই শেষ, এই চ্যাপ্টারটা। ঠিক আছে, নেক্সট সেশনে আমরা কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব, হয় একটা সেপারেট ভিডিও আমি পোস্ট করব কোশ্চেন অ্যান্সারের, বা তোমাদের আমি সলিউশন করে পাঠিয়ে দেবো, দুটোর মধ্যে একটা। ঠিক আছে, টিল দেন থ্যাংক ইউ।